কোনো ব্যাংক ভালোভাবে কাজ না করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি গভর্নরের। 20 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হলে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু, উপরের লেভেলে সবাই খারাপ। আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি। খুব শিগগিরই শুরু হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন। চলতি মাসেই টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত হয়নি। হিলির পেঁয়াজের আড়তে ভোক্তা অধিকারের অভিযান। বাড়তি দামে বিক্রি করায় আমদানিকারককে 20,000 টাকা জরিমানা। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। শুধু মালিকরা এককভাবে কোনো ব্যাংক ধ্বংস করতে পারে না, কর্মকর্তারাও দায়ী বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, টেকসই এবং জবাবদিহিমূলক আর্থিক খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরতে হবে। সকালে রাজধানী পুরানা পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত ব্যাংকিং খাতের সংস্কার চ্যালেঞ্জ এবং উত্তরণ বিষয়ক সেমিনারে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, 20 কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক। ব্যত্যয় হলে শাস্তি দেয়া হবে। কোনো ব্যাংক ভালোভাবে না চললে সেখানে হস্তক্ষেপ করা হবে। গভর্নর বলেছেন, একীভূত হওয়া 5টি ব্যাংকের গ্রাহকদের 2 লাখ টাকা পর্যন্ত দেয়া হবে। এক্ষেত্রে আলাদা একটি হিসাব খোলার প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। তার মতে, সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল রয়েছে। আইএমএফ এর ঋণ ছাড়াই বছর শেষে বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়াতে পারে 34 থেকে 35 বিলিয়ন ডলার। বক্তারা বলেছেন, নির্বাচনী ইশতেহারে আর্থিক খাত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি তুলে ধরা উচিত। হেড অফিস থেকে অ্যাপ্রুভ হয় না, কাজেই একটা বিনা সুতোর মালা কিন্তু সেখানে আছে। কাজে আমি বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু, উপরের লেভেলে সবাই খারাপ। না, উপরের লেভেলে খারাপ হতেই হবে, কিন্তু নিচের লেভেলেও খারাপ আছে। আমাদেরকে, আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি। বাড়তি দামে বিক্রি করায় পেঁয়াজ আমদানিকারককে 20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সাদ ট্রেডার্সে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকারের উপপরিচালক জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, পেঁয়াজ আমদানির পরেও বাজার স্থিতিশীল হচ্ছে না। এই বিষয়টি খতিয়ে দেখতে হিলি স্থলবন্দরের গোদামে অভিযান চালানো হয়েছে। আমদানি মূল্য যাচাই বাছাই করা হচ্ছে। এ সময় বিক্রির মেমো না দেয়াতে এবং বাড়তি দামে বিক্রির দায়ে সাদ ট্রেডার্সকে জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপপরিচালক। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে তারা ক্রয় মেমো তারা দিচ্ছেন না, এবং এই না দেওয়ার কারণে মূল্যটা আসলে যাচাই করা যাচ্ছে না। পেঁয়াজের বাজারটা যেন ভোক্তাদের স্বস্তির মধ্যে চলে আসে, সেজন্য আমাদের এই তদারকি অব্যাহত আছে। সারা বছর সংরক্ষণের জন্য হালি পেঁয়াজ রোপণ শুরু করেছেন রাজবাড়ির চাষিরা। তবে এবছর কৃষকদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। সব মিলিয়ে প্রতি বিঘায় খরচ হচ্ছে 40 থেকে 50,000 টাকা। কৃষকের দাবি, ভারতীয় পেঁয়াজ আমদানির নিয়ন্ত্রণ করলে দেশীয় পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করা সম্ভব হবে। ভোর থেকেই মাঠে নেমে পড়ছেন কৃষক। দল বেঁধে চলছে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম। দম ফেলার ফুরসত নেই কারোর। বছর জুড়ে 3টি পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন করা হয় দেশে। এর মধ্যে চারা থেকে হয় হালি পেঁয়াজ। এরই মধ্যে রাজবাড়ির কালুখালী, বালিয়াকান্দি সহ পাংশার বিস্তীর্ণ মাঠে হালি পেঁয়াজ রোপণ শুরু করেছেন কৃষক। তবে এবছর গুনতে হচ্ছে বাড়তি খরচ। সব মিলিয়ে বিঘাপতি খরচ হচ্ছে 40 থেকে 50,000 টাকা। আমরা পেঁয়াজ লাগাচ্ছি, এই পেঁয়াজটা আজ থেকে প্রায় 3 মাস পর এখান থেকে আমরা উঠাবো। 30% আমরা 1 বিঘা বলি। এতে আমাদের নিজের যদি জমি হয় তাহলে হচ্ছে আমাদের 50,000 টাকার মতো খরচ হয়। চাষিদের দাবি, ভারতীয় পেঁয়াজ আমদানি নিয়ন্ত্রণ করলে দেশীয় পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব। মৌসুম সহ সারা বছর প্রতিমন পেঁয়াজের বাজার মূল্য ন্যূনতম 2,000 থেকে 2,500 টাকা নির্ধারণের দাবিও জানান তারা। 2,000 টাকা মন হলে কৃষক বেঁচে থাকতে পারবে। ভারতের পিস যেভাবে আটকায় রাখছে, যদি এভাবেই আটকায় রাখে তাতে আমাদের বাংলাদেশে কৃষক লাভবান হবে।
কারো ওষুধের দাম মেলা, কৃষক যদি 2টা পয়সা পায় পেঁয়াজ উঠানোর সময় 2টা পয়সা তাহলে কৃষক বাঁচতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 30,904 হেক্টর জমিতে 4,30,000 মেট্রিক টন হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয় হালি পেঁয়াজ, যেটা চারা উৎপাদনের মাধ্যমে করে। হালি পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,900 হেক্টর জমিতে এবং এখানে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 4,30,000 মেট্রিক টন। দেশের পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রাজবাড়ী। সারা দেশের প্রায় 16% পেঁয়াজ আসে এই জেলা থেকেই। জারিন অর্নি, যমুনা নিউজ। নির্বাচনে ডামাডোলে তরঙ্গ নিলামের উপযুক্ত সময় নয়। নির্বাচনের পর দীর্ঘমেয়াদী সরকার আসলে এই খাতের বিনিয়োগ আরও গতি পাবে বলে জানিয়েছেন রবির সিইও জিয়াদ সাতারা। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেছেন। জানিয়েছেন রবি বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়, এখন একটা ট্রানজিশন চলছে, বিনিয়োগকারীরা নির্বাচনের দিকে চেয়ে আছে। প্রশ্নের জবাবে রবির চিফ কর্পোরেট অফিসার শাহেদ আলম বলেছেন যে টেলিকম লাইসেন্স নীতিমালা পরিবর্তনের আগে 2018 সালের গাইডলাইন রিভিউ করা দরকার ছিল। প্রতি বছর মোট ব্যয়ের 30% প্রযুক্তি উন্নয়নে ব্যয় করতে হয়। লাইসেন্স নীতিমালায় আরোপিত প্রতিবন্ধকতা টেলিকম ব্যবসাকে বাধাগ্রস্ত করবে। টেলিকম নীতিমালা এবং নির্দেশনা সাংঘর্ষিক, সময়ে সময়ে পরিবর্তন হওয়ার কারণে বিনিয়োগ ঝুঁকিতে পড়ে। সংকট সমাধানে একটি সময় উপযোগী দীর্ঘমেয়াদী নীতিমালা দরকার। ফেনী সদরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে গ্রামীণ ব্যাংকের সরস্বতী বাজার শাখায় আগুন দেওয়া হয়। এতে পুড়ে যায় ব্যাংকের 3 কর্মচারীর মোটরসাইকেল। তবে আগুনে ব্যাংকের কোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে কে বা কারা ব্যাংকে অগ্নিসংযোগ করেছে সেই বিষয়টি তদন্ত করেছে পুলিশ। হিলিতে ঢিমে তালে চলছে মানব বর্জ্য থেকে জৈব সার তৈরির কারখানা নির্মাণের কাজ। কথা ছিল 9 মাসের মধ্যে কারখানাটি নির্মাণ কাজ শেষ হবে, কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও কাজ এখনো পর্যন্ত চলছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা খুব দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছেন তারা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দেশে 32টি পৌরসভায় পানির সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য 7.5 কোটি টাকা ব্যয়ে শুরু হয় সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ কাজ। 2022 সালের 25 আগস্ট দিনাজপুরের হাকিমপুর পৌরসভার রাঙামাটিয়াতে এই নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়, যা এখনো শেষ হয়নি। এখন আমাদের মেশিনপত্র সব আইছে, এখন এখানে একটা বিল্ডিং ফিল করব। এই বিল্ডিং করে মেশিনগুলো সব ঢুকাবো, ঢুকে সেটিং করবো, এগুলাই কাজ আমার। আমাদের পৌরসভা থেকে ময়লা এনে দেয়, ময়লা আনার পর আমরা এটা শর্টিং করি, শর্টিং করার পর শর্টিং শেড থেকে এই স্টোর রুমে নিয়ে যায়, স্টোর রুমে নিয়ে যায় মিক্সিং করি। লক্ষ্য ছিল পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষকদের জন্য স্বল্প মূল্য জৈব সার সরবরাহ করার। দীর্ঘদিনেও কারখানাটি চালু না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের। জৈব সারটা তৈরি হলে আমাদের কৃষকের জন্য সবার জন্য একটা সুবিধা হবে, হাতে নাগালে পাবো বা আবার সুবিধার জন্য আমাদের একটা সুবিধা হবে। শুধু দরকার মানে ফ্যাক্টরিটা চালু হওয়ার, ফ্যাক্টরিটা চালু হলে সারটা আমরা পাবো। আমাদের এখানকার কৃষকেরা সবাই মোটামুটি কম দামে সার পাবে এবং আবাদ সুবাদ করতে আমাদের সুবিধা হবে এবং নিকটতম বাড়ির কাছে আমাদের অনেক সুবিধা। কিনতে সারের সমস্যা, মনে করে সার পাওয়া যায় না অনেক সময়। যদি এখানে সার পাতাম তাহলে মনে করেন আমাদের গ্রামগঞ্জে উপকৃত হবে। সংশ্লিষ্টরা বলছেন কয়েক দফা কাজ বন্ধ থাকা এবং কারিগরি জটিলতায় প্রকল্পটি শেষ করা যায়নি, এখন আবার কাজ শুরু করা হয়েছে। প্রজেক্ট থেকে টিম এসেছিলেন গত সপ্তাহে, তারা এসে এটা পরিদর্শন করে গিয়েছেন। এখানে আমাদের প্রজেক্টের যে যন্ত্রপাতিগুলো এগুলো অলরেডি বিদেশ থেকে চলে এসেছে, এগুলোর লাস্ট ইনস্টলেশন ফেজে আছে। এই অংশটুকু হয়ে গেলে আমাদের কাজটা শুরু হবে। আশা করি আমরা নভেম্বরের মাঝামাঝি যদি টিম আসেন, কার্যক্রমটা শেষ করতে পারেন, তারপরে আমরা এটার এক্সিকিউশনে যেতে পারবো। তবে সেটা অবশ্যই প্রজেক্ট কর্তৃপক্ষ যখন আমাদের কাছে কমপ্লিটলি হ্যান্ড ওভার করবেন। প্রকল্পটি চালু হলে কৃষকরা সহজে জৈব সার পাওয়ার পাশাপাশি মানব বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শারজিন অন্তরা, যমুনা নিউজ। এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই। সার্বিক সূচক ঢাকার শেয়ার বাজারে
যেটি আজকে কিন্তু 22 পয়েন্টেরও বেশি কমে গেছে দিন শেষে, এবং আজকে এই সূচকটি অবস্থান করছে 4831 পয়েন্টে। অন্য দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসএস সূচক সেটিও 8 পয়েন্টের মতো কমে 1000 পয়েন্টে অবস্থান করছে। ডিএস30 সূচক সেটি 1859 পয়েন্টে আছে, সেটিও কিন্তু কাছাকাছি 9 পয়েন্টেরও বেশি কমে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকা শেয়ার বাজারে 303.14 লাখ টাকা শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 254টির দাম কমে গেছে আজকে। টোটাল বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামেরই কিন্তু পতন দেখতে পাচ্ছি। 69টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 68টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে মুন্ডো ফ্যাব্রিক্স এই কোম্পানিকে কিন্তু প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি আমরা। 8.21 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে ফেলেছে আজকে। কিন্তু এই কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে 21 থেকে 22 টাকার মধ্যে ট্রেড হচ্ছে। 21 টাকা 40 পয়সা এক কোম্পানির লাস্ট প্রাইস ছিল। খান ব্রাদার্স পিপি ওভেন এটি কিন্তু আজকে সকালের দিকে আমরা প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি, কিন্তু 8.13 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে আজকে দ্বিতীয় অবস্থানে দিনের শেষে এসে নেমে এসেছে এই কোম্পানিটি। সকাল থেকে ট্রেড হচ্ছে 45 থেকে 48 টাকার মধ্যে এবং 47 টাকা 10 পয়সায় কোম্পানির লাস্ট প্রাইস ছিল। সিমটেক্স এটি তৃতীয় অবস্থানে আছে এবং ট্রেড হচ্ছে 20 থেকে 21 টাকার মধ্যে, 20 টাকা 90 পয়সা সিমটেক্সের লাস্ট প্রাইস ছিল আজকে, এবং টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি 7.70 লাখ টাকার মতো। ফাইন ফুডস আজকে চতুর্থ অবস্থানে রয়েছে এবং লাভ হ্যালো পঞ্চম অবস্থানে দখল করে রেখেছে টপ 20 ঢাকা শেয়ার বাজারে। দর্শক, এই ছিল আমার হাতে ঢাকা শেয়ার বাজারে আজকে সর্বশেষ আপডেট। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। এবার ভেনেজুয়েলার জ্বালানি তেলকে নিজেদের সম্পদ বলে ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার তেলে যুক্তরাষ্ট্রের অধিকার রয়েছে। এ দেশটির তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরতে রাজি কিনা সেটিও জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য ওয়াশিংটনের হুমকি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কারাকাস। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের আধার ভেনেজুয়েলায়। সর্বশেষ তথ্য মতে দেশটিতে তেলের মজুদ 3 শতাধিক বিলিয়ন ব্যারেল, যেখানে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি ও ইরানের কাছে রয়েছে 200 বিলিয়ন ব্যারেলেরও বেশি করে। আর তালিকার 9ম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে 5 গুণেরও বেশি তেলের মালিক ভেনেজুয়েলা। মাদকবিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন হামলা শুরুর পর থেকেই অভিযোগ ওঠে এই সামরিক আগ্রাসনের কারণ দেশটির তেল সম্পদ। মাদুরো সরকারকে উৎখাত করে ভেনেজুয়েলার তেল সম্পদে ভাগ বসাতে চায় ট্রাম্প প্রশাসন। এমন আলোচনা সমালোচনার মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্টের সরাসরি ঘোষণা ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ। জমি বা তেলের অধিকার যা প্রয়োজন সবই নেব। তারা এটা কেড়ে নিতে পেরেছিল কারণ আমাদের এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি হয়তো দেখছিলেন না আমরা এটা ফেরত চাই। তারা আমাদের তেলের অধিকার কেড়ে নিয়েছে। সেখানে আমাদের প্রচুর তেল ছিল, আমাদের কোম্পানিগুলোকে বিতাড়িত করেছে, আমরা সেটিও ফিরে চাই। কিন্তু ওয়াশিংটনের হুমকি ধামকিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে কারাকাস। জানিয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য অব্যাহত রাখবে তারা। ট্রাম্প বলেছেন আমরাই চোর, আমরাই নাকি আমাদের দেশের তেল চুরি করেছি। এটা নাকি আবার তাদের তেল। এটা সম্পূর্ণ অসঙ্গত। মাদক পাচার বা অপরাধী চক্র নয়, তাদের উদ্দেশ্য আমাদের তেল আর প্রাকৃতিক সম্পদ। ভেনেজুয়েলার সমস্ত পণ্যের বাণিজ্য চালিয়ে যাবে। এই তেল, এই সম্পদ আমাদের। আমরাই আমাদের জমি, তেলের একমাত্র বৈধ মালিক। তেল আমদানি রপ্তানি অব্যাহত থাকবে। একদিন আগেই ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞা প্রাপ্ত সব ট্যাঙ্কারের উপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।